মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সময় অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকতে হয়। নিজের স্বপ্ন পূরণের ক্ষেত্রে অনেক প্রতিকূলতা অপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হয়। এগিয়ে যাওয়ার রাস্তাটা সবার ক্ষেত্রে সমান হয় না। তাই স্বপ্ন পূরণও সবাই করতে পারে না। জীবনের ব্যর্থতাগুলো মেনে নিয়ে নিজের সাথে যুদ্ধ করতে করতে এগিয়ে যেতে হয় জীবনের গতিতে। এটাই সত্যি, তাই না আপুরা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা রুটি থেকেই নাস্তাটা শুরু করেছি। আজকে পাউরুটি দিয়ে সকালে নাস্তা করব। হাতে অনেক কাজ আছে, তো ভাবলাম সকালবেলা আজকে পাউরুটি দিয়ে আর ডিম পোস্ট করে নাস্তাটা করে নিব। এই নতুন ফ্রাই প্যানটার মধ্যে না আমি কাজ করে আগের মতো তেমন একটা আর কি স্বস্তি পাচ্ছি না। এই তাওয়াটা মনে হচ্ছে উপরের দিকে একটু আর কি উঁচু, তো কোনো কিছু ভাজতে গেলে দেখা যায় এটা গড়িয়ে একদম কর্নারের দিকে চলে যায়। আসলে হয়তো নতুন জিনিস দিয়ে কাজ করতে গেলে এমনই একটু সমস্যার সম্মুখীন হতে হয়। তবে আমার কাছে এটা সত্যি মনে হচ্ছিল যে তাওয়াটার মাঝখানটা একটু উঁচু থাকার কারণে এখানে আমি ঠিকঠাক মতো কাজ করতে পারছি না। আমার কাছে মনে হয় যে আমার পুরাতন তাওয়াটা দিয়ে আমি যতটা আরামে কাজ করতে পেরেছি, এই তাওয়াটা দিয়ে ততটা আরামে আমি কাজ করতে পারছি না। তো যাই হোক, সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি। যত যাই হোক, আসলে আমরা নতুনের উপরে যতই ঝুঁকে পড়ি না কেন, পুরাতন জিনিসটা দিয়ে কাজ করতে করতে একটা সময় কিন্তু পুরাতন জিনিসের প্রতি অন্যরকম একটা মায়া জন্মে যায়। তখন কিন্তু নতুনটা দিয়ে কাজ করলেও সেই পুরানটার মতো তেমন একটা স্বস্তি পাওয়া যায় না। আমার কাছে কিন্তু এটাই মনে হয়। তো এই তো দুইটা ডিম পোস্ট করে নিলাম, আর এখন এই যে ব্রেডগুলো হালকা একটু আমি আর কি ফ্রাই প্যানে দিয়ে ভেজে নেব। আজকে বাসায় একটু কাজ আছে, তো অনেক দিন হয় আমার কিচেনের জানালাটা দেখতে পাচ্ছি যে ময়লা হয়েছে। পরিষ্কার করব, তবে সময়টা মেয়ের জন্য তেমনভাবে পাচ্ছি না। তো এর মধ্যে যেহেতু একটু সময় পেয়েছি, তো ভাবলাম যে না, কিচেনের এই কাজগুলো আজ আমি করেই ফেলবো। তো আগে নাস্তাটা করি, তারপর না হয় সংসারের বাকি কাজগুলো করতে থাকি। তো তার আগে আমি আমার সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেন নাই, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে দেখতে এতটুকু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এটা কিন্তু আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ। তো লাইফস্টাইল ব্লগগুলো কিন্তু এমনই হয়ে থাকে, প্রতিদিন আমি কি কাজকর্ম করছি, কোথায় যাচ্ছি, কি করছি না করছি, রান্নাবান্না, তারপরে মেয়েদের সাথে বা হাজব্যান্ডের সাথে কিভাবে সময়গুলো কাটাচ্ছি, এটা নিয়ে কিন্তু একটা লাইফস্টাইল ব্লগ হয়ে থাকে। তো আসলে একটা লাইফস্টাইল ব্লগের মধ্যে ভিন্নতা বলতে তেমন কিছুই থাকে না। আসলে এমন না যে আমি অন্যরকম কোনো ভিডিও শ্যুট করছি, বা আমি কোনো ট্যুরে যাচ্ছি, বা আমি বেড়াতে যাচ্ছি, খুব বেশি কেনাকাটা করছি। এই ধরনের ভিডিওগুলো কিন্তু আমার লাইফস্টাইলে খুব কমই হয়। হ্যাঁ, তো যখন যেটার দরকার হবে, যখন যেটা আমার সংসারের প্রয়োজন, তো প্রয়োজন অনুযায়ী কিন্তু সংসারের জিনিসগুলো আমি কেনাকাটা করে থাকি। তো আমার লাইফস্টাইল ব্লগগুলো অনেক আপুরাই দেখতে ভালোবাসেন, আবার অনেক আপুদের কাছে হয়তো বা একঘেয়েমি লেগে যায়। যেহেতু এটা আমার সংসার, আমি কিন্তু প্রতিদিন সংসারে কাজকর্ম দিয়ে, রান্না বান্না দিয়ে, এটা দিয়ে কিন্তু ভিডিওগুলো সাজিয়ে থাকি। তো যাই হোক, এই কথাটা কেন বললাম, এমডি সোহেল আইডি থেকে আপু দেখলাম অনেকগুলো ভিডিও আমার দেখেছে। তো ভিডিওটা দেখে আজকে আপু অনেকগুলো কমেন্ট কিন্তু করেছে। সেখানে আপু লাস্টে একটা কমেন্ট করেছিল, প্রতিদিন একই ভিডিও দেখতে ভালো লাগে না, নতুন ভিডিও আপলোড দেন আপু। তো আসলে নতুন ভিডিও আমি কি আপলোড দিব, নতুন কি ভিডিও আপু দেখতে চাচ্ছেন আমি ঠিক বুঝতে পারলাম না। আমি কিন্তু বারবার বলি এটা আমার লাইফস্টাইল ব্লগ। লাইফস্টাইল ব্লগের মধ্যে আমার প্রতিদিনের কাজকর্ম বা রান্না বান্না, খাওয়া দাওয়া, বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাচ্ছি, স্বামী নিয়ে কি করছি, সন্তান নিয়ে কি করছি, এগুলো নিয়ে কিন্তু আমার ভিডিওগুলো সাজানো গোছানো থাকে। তো আপু আমার ভিডিওর মধ্যে আসলে কি এমন নতুন দেখতে চাচ্ছেন আমি ঠিক বুঝতে পারিনি। তো পরবর্তী ভিডিওতে আপু আশা করছি বড় করে একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন।
তো যাই হোক, আমি যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির একজন ওয়াইফ, তো আমার লাইফে আমি তেমন আহামরি খুব বেশি ঘোরাঘুরি বা কোথাও দূরে কোথাও ঘুরতে যাওয়া বা দেখা যায় যে ফ্যামিলির সাথে এদিক সেদিকে গিয়ে বেড়ানো, এটা কিন্তু আমার লাইফে খুব কমই হয়ে থাকে। বাচ্চা কাচ্চার পড়াশোনার সময় হয়ে গেলে তখন কিন্তু মায়েরা সে আগের মতো আর কোথাও তেমন ঘোরাঘুরি করতে পারে না। আর তাছাড়া দেখা যায় যে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে দেখা যায় আমরা যারা বসবাস করি, তো তাদের কিন্তু দেখা যায় হাজব্যান্ডদের যে চাকরি বাকরি করে সে চাকরির ক্ষেত্রে কিন্তু একটা সময় বাধা থাকে, চাইলেও কিন্তু তারা সব সময় ছুটে যেতে পারে না এদিক সেদিক বেড়াতে। তো বেড়াতে গেলেও কিন্তু একটা ছুটির দরকার হয়, তো সেই ছুটিটাও কিন্তু জবার আব্বু ওইভাবে পায় না, যার কারণে ওইভাবে চাইলেও কিন্তু আমি ঘুরতে যেতে পারি না। আমি কিন্তু কথা বলতে বলতে আমার আপুদের সাথে আমি খুব সুন্দর করে আমার কিচেনটাকে পরিষ্কার করে নিয়েছি। আসলে কিচেনের জানালাটা আর কি পরিষ্কার করে নিয়েছি। অফ ক্যামেরাতে চারপাশের দেয়ালগুলো আমি পরিষ্কার করেছি, আর এখন চুলাটাও অফ ক্যামেরাতে ভালো করে আমি সাবান দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। এখন একটা রুমাল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে চুলার সব কিছু আমি এই তো বসিয়ে দিলাম। তো দুপুরে রান্নাবান্না করতে হবে। তো এদিকে দেখলাম আমার যে আর কি হ্যান্ড ওয়াশের বোতল, তারপরে ভিম লিকুইডের বোতলগুলো আছে, এগুলো না ভালোই ময়লা হয়েছে। তো ভাবলাম যে এটাও একটু ক্লিন করে ফেলি। আসলে পুরো রান্নাঘর তো আর একসাথে ক্লিন করা যাবে না। প্রতিদিনে যেহেতু রান্নাবান্না করি, রান্নাবান্না করতে গেলে কিন্তু দেখা যায় তেল কাস্টে মোটামুটি একটু না একটু রান্নাঘরে হয়েই থাকে। তো মাঝে মাঝে সময় সুযোগ করে তখন কিন্তু কিচেনের এটা সেটা আমি পরিষ্কার করে ফেলি। তো যাই হোক, আসলে এমডি সোহেল আপুর আইডি থেকে আমি যে কমেন্টটা পেয়েছি সেই কমেন্টটা আর উত্তরে দিলাম। তারপর আপু এটাও কমেন্ট করেছিল যে আপু আপনি এত এনার্জি কোথা থেকে পান। সত্যি কথা বলতে কি আপু, যারা সাংসারিক মেয়ে আর যারা কাজ করতে ভালোবাসে, সংসারকে ভালোবাসে, তো তাদের মনে হয় না যে কোনো কাজে আর কি সংসারে কোনো কাজ করতে গেলে অনেক অনেক এনার্জির প্রয়োজন হয়। আসলে আমি সংসার জীবনটাই শুরু করেছি এমন থেকেই যে আমার যখন টুনাটুনি দুইজন ছিলাম, দুইটা হাঁড়ি পাতিল ছিল, তখনও আমি কিন্তু ওই দুইটা হাঁড়ি পাতিলও আমি ঘষে মেজে সবসময় টিপটপ রাখতাম। সিম্পল একটা খাট ছিল, একটা শোকেস ছিল, একটা ওয়ার্ড্রপ ছিল, সেগুলোকে আমি প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করতাম বা গুছিয়ে রাখতাম। তো ওই যে সংসার জীবনের শুরু থেকে যে করে কাজ এভাবে করে এসেছি, সেখান থেকে কিন্তু এনার্জিটা আমার থেকে গিয়েছে। তার চাইতে বড় কথা, আমি সংসার জীবনে আসার আগে আমার মাকে দেখেছি। আমার মা কিন্তু খুব পরিপাটি আর টিপটপ একজন মানুষ, সে এলোমেলো থাকতে পছন্দ করে না। তো তার মেয়ে হয়ে আমি কিভাবে এলোমেলো থাকি বলেন তো আপুরা। তো ঠিক আমি আমার মায়ের মতনই হয়েছি। আসলে অগুছালো কোনো কিছু দেখলে আমি তখন আর আমার কাছে কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, এই কারণে কিন্তু এত এনার্জি আমি পেয়ে থাকি। আসলে সংসারে কাজ করতে গেলে ভালোবাসার দিক থেকে করি, তো এনার্জি থাকে কি থাকে না সেটা ঠিক মতো বুঝি না। আগে কাজ করব, তারপরে এনার্জির কথা আর কি আমি চিন্তা করি। এদিক থেকে আমি ইসবগুলের ভুসি দিয়ে একটু শরবত আর কি ভিজিয়ে রেখেছিলাম। তো কাজ যেহেতু করেছি এনার্জি পাওয়ার জন্য, এখানে আমি একটু শরবত খেয়ে নিলাম। অনেকটা ক্ষুধাও লেগে গিয়েছিল, তো ক্ষুধা লাগার কারণে ভাবলাম যে একটু শরবত খেলে এই গরমের মধ্যে আবারও একটু সুন্দরভাবে কাজগুলো করে নিতে পারবো। ফাতিহা ব্লগ থেকে আপু এর আগেও একবার কমেন্ট করেছিল যে আপু তোমার বেডরুমের ট্যুরটা দিও প্লিজ আপু। তো আসলে আমি কিন্তু আমার অনেক ভিডিওতে আমার পুরো বাসাটাই কম বেশি শেয়ার করেছি, তো এই কারণে কিন্তু আমি ওইভাবে কোনো ট্যুর আর শেয়ার করছি না। আর যেহেতু লাইফস্টাইল ব্লগের মধ্যে আমার কিন্তু সব সময় ঘরের এটা সেটা আনাচে কানাচে সব কিছু আমি দেখিয়ে থাকি। তো নতুন করে আর কি লাইফস্টাইল ব্লগ আমি আর কি রুম ট্যুর শেয়ার করব, বেডরুম ট্যুরটা আর কি শেয়ার করব, সেটাই আমি বুঝতে পারছি না। তো আপু যদি আমার ভিডিওগুলো দেখে থাকো আর কি, পুরাতন ভিডিওগুলোর দিকে একটু ঘুরে দেখো, সেখানে কিন্তু আমি আমার পুরো বাসাটাই কম বেশি শেয়ার করেছি। তো যাই হোক, ঝটপট করে রান্না করে নিচ্ছি। অফ ক্যামেরাতে মাছগুলো খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি।
তেলাপিয়া মাছ খেয়ে না তেমন একটা মাঝে মাঝে কিন্তু আর কি স্বাদ পাই না। তবে এইবার যে 2টা তেলাপিয়া মাছ আমি এনেছিলাম, এই 2টা মাছ এত ভালো পড়বে আমি নিজেও জানি না। তবে অনেকে বলে যে মাছ দেখে শুনে কিনতে হয়। আসলে আমার কাছে মনে যখন হয়েছে যে না, মাছটা যেহেতু তাজা আর মাছটা খেতে হয়তো বা ভালোই লাগবে, তারপরেও যিনি মাছ বিক্রি করতেছিলেন সেও বারবার বলতেছিল যে আপা, একটা মাছ অন্তত নিয়ে দেখেন, একবার খেয়ে দেখেন, যদি স্বাদ না হয় পরবর্তীতে আমার দোকানে আর আসার দরকার নাই। তো যাই হোক, তার মুখের কথা বিশ্বাস করে কিন্তু আমি ওইখান থেকে প্রায় 2টা তেলাপিয়া মাছ এনেছিলাম। তো আলহামদুলিল্লাহ, লোকটা যে কথা বলেছে তার কথাটা ঠিকই ছিল, মাছগুলো খেতে কিন্তু অনেক মজা ছিল। তো যাই হোক, এখানে আমি তেলাপিয়া মাছগুলো ভেজে নিয়েছি। আর দেখা যায় কি যে মাছটা যতই স্বাদ থাক, তো মনে হয় একটু কষিয়ে রান্না করলে সেটা খেতে ভালো লাগতো। তো জবার আব্বু দেখা যায় যেহেতু মাছটা আমি ফ্রিজে রেখেছিলাম, যদি এনে সাথে সাথে আমি রান্না করতাম সেক্ষেত্রে একটু কষিয়ে রান্না করলে সেই মাছটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর কি, কাঁচা মাছটা মশলার সাথে কষিয়ে রান্না করলে। আর যেহেতু মাছটা ফ্রিজে রাখা ছিল তাই আর কি মাছটা আমি একটু ভেজে তারপর আর কি ধুন্দুল দিয়ে রান্না করব। আর এই পাশ থেকে আমার ঢেঁড়স ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, ভাজিটা নামিয়ে নিলাম। ফারজানা রিমো আইডি থেকে আপু কিন্তু প্রায় আমাকে কমেন্ট করে থাকে। আপু কিন্তু আমার একজন ধরতে গেলে রেগুলার ভিউয়ার্স। আপু রামপুরা বনশ্রীতে থাকে। তো আমাদের এখানে কারেন্টের সমস্যা, গ্যাসের সমস্যা বলার কারণে আপু গত ভিডিওতে কমেন্ট করেছিল, আপু তুমি মূল ঢাকায় চলে এসো আর কি, ঢাকা রামপুরাতে। আমি বনশ্রী থাকি, আবাসিক এলাকায় বাস করি, খুব শান্তি। আপু আমি জানি ওইখানে আমার মা একটা সময় রামপুরাতেই ছিল। আর রামপুরা বনশ্রীতে আমার নিজের এক নানুই থাকে আর কি, আমার নানুর যে বোন তার তিনি কিন্তু ওইখানে থাকেন দীর্ঘদিন যাবত। তো ওই জায়গাটার মধ্যে কিন্তু তেমন গ্যাসেরও সমস্যা নাই বা কারেন্টেরও সমস্যা নাই। কিন্তু আপু তুমি যে কমেন্টটা করেছো সেটা পড়ে আমার খুব ভালো লেগেছে। তবে আপু আমি চাইলেও না আমি সেই মূল ঢাকায় চলে যেতে পারবো না, কারণ এখানে যেহেতু আমার মেয়ে পড়াশোনা করছে। তো যদিও জবার এসএসসি পরীক্ষা হয়ে গিয়েছে, চাইলে আমি যেতে পারি। তবে জবার আব্বু যেহেতু এর আশেপাশেই চাকরি বাকরি করে থাকে বা এর আশেপাশেই তার একটা জব হওয়ার সম্ভাবনা আছে, এই কারণে কিন্তু আমি চাইলেও সেখানে যেতে পারি না, কারণ ঢাকা থেকে এখানে এসে চাকরি করাটা খুব একটা টাফ ব্যাপার হয়ে যাবে। এই কারণে কিন্তু আপু চাইলেও আমি সেই মূল ঢাকায় গিয়ে থাকতে পারবো না। যদিও ছোট সময় থেকে একদম বিয়ে পর্যন্ত আমি মূল ঢাকাতেই থেকে এসেছি। তো কি আর করা, যদিও রামপুরা, তারপরে মৌচাক, তারপরে শান্তিবাগ, মগবাজার, এই এলাকাগুলো, শাহজাহানপুর, এই এলাকাগুলো কিন্তু আমি খুব বেশি মিস করি, কারণ আমার ছোটোবেলাটাই কেটেছে ওই এলাকাতে। তো যাই হোক, আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই পাশ থেকে আমি এই যে ধুন্দুলটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ধুন্দুল রান্না করতে গেলে কিন্তু তেমন একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি করে কিন্তু ধুন্দুল রান্নাটা হয়ে যায়। তবে না, ধুন্দুল তরকারিটা আমার খেতে তেমন একটা আর কি ভালো লাগে না, মিষ্টি মিষ্টি লাগার কারণে। ধুন্দুল তরকারিটা দেখা যায় রান্না করার পর আর কি কেমন যেন একটু মিষ্টি মিষ্টি লাগে, ওই কারণে আর কি খেতে ভালো লাগে না। আর এটা না দেখা যায় পরিমাণে যতই রান্না করি না কেন, এটা রান্না করার পর কিন্তু কমে একেবারে অল্প হয়ে যায়। তো যেহেতু মাছগুলো দিয়ে দিলাম, এখন আমি সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। 2-4টা দিন সময় যেহেতু পেয়েছি, তো এই কয়েকটা দিন ঘরের যে কাজকর্ম অনেক জমে গিয়েছে, এগুলো আমি এক এক করে ফেলবো। আর তরকারিটা বসিয়ে দিয়ে এপাশে আমি সিলিন্ডারের যে চুলাটা নিচে ছিল, দেখলাম যে একটু ধুলোবালি পড়েছে, সেটা একটু ভেজা কাপড় দিয়ে আমি খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি একটু আর কি গুঁড়ো সাবান দিয়ে তারপরে কিচেনটাকে খুব সুন্দর করে এখন মুছে পরিষ্কার করে নিব। রান্না করার সময় কিন্তু এই যে ভাজি করেছি, মাছ ভেজেছি বা তরকারি রান্না করেছি, একটু কিন্তু তেল মশলা ছিটে ফ্লোরে পড়েছে। তো তখন দেখা যায় কি যে ফ্লোরটা একদম তেল চিটচিটে হয়ে যায়। তো আমি প্রায় সময়ই কিন্তু রান্না করার পরে আর কি খুব সুন্দর করে সাবানের গুঁড়ো দিয়ে তারপরে আমি ফ্লোরটা এভাবে পরিষ্কার করে ফেলি।
কাজ করতে গেলে আমাদের মেয়েদের কিন্তু কাজের কমতি নেই, একটার পর একটা কাজ অহরহ করতেই থাকি। আর আমি সব সময় এক পাশ থেকে রান্না করি, আরেক পাশ থেকে সব কিছু ধোয়াধুয়ি করে এভাবে ঝুড়ির মধ্যে কিন্তু ছড়া দিয়ে রাখি। এখন কিন্তু কিচেনটা দেখতে বেশ ভালো লাগছে। আর কিচেনটা পরিষ্কার করতে করতে আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে। আজকে দুপুরে ছিল এই তো মাছ রান্না, তার সাথে ঢেঁড়স ভাজি, রাত পর্যন্ত আমাদের হয়ে যাবে। আর এখন বিকেলে যা যা নাস্তা বানাবো সেগুলো আর কি নামিয়ে রেখে দিলাম। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।